একজন ছেলে কতটা কষ্ট পেলে নিজের হাতে নিজের মাকে খুন করতে পারে, আরেকজন মা ঠিক কতটা ভয়ঙ্কর হলে নিজের হাতে নিজের মেয়েকে মেরে ফেলতে পারে। এই মা এবং মেয়ের সম্পর্কটা কেন এমন হলো, আর সে ছেলেটি বা কেন মাকে মেরে ফেললো? তাদের এই সম্পর্কের শেষটাই কি হবে, নাকি শুধু একের পর এক রহস্যের আবির্ভাব হবে? এমনই এক মারাত্মক রহস্যেরা আজকের এই সিরিজটি পরিচালনা করেছে পিকে সাহেব, যার পরতে পরতে রয়েছে টুইস্ট এবং ধামাকা। সিরিজটির নাম রুমি। এখানে দেখা রয়েছে একজন নেশাগ্রস্ত মেয়ে নেশার টাকা জোগাড় করতে কীভাবে পর্ন ভিডিও বানানোর কাজ করে, আর সেই পর্ন ভিডিওর ব্যবসা কীভাবেই বা তার আপন চাচা জমিয়ে তোলে। এমনই কিছু মারাত্মক ধামাকা এবং টুইস্টে ভরপুর আজকের এই সিরিজটি আপনি একবার দেখা শুরু করলে আর বের হতে পারবেন না, কারণ যতই সময় বাড়বে ততই নতুন রহস্য যুক্ত হবে, আর শেষটায় চোখ কপালে তুলে দেওয়ার মতো অবস্থা এসে দাঁড়াবে। তাই আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল কাহিনীতে। সিরিজের শুরুতেই আমরা চঞ্চল চৌধুরীর মাকে দেখতে পারি। সে তখন ছাদে বসে রবীন্দ্রসঙ্গীত গাইছিল। মনের ভেতরের জ্যান্ত কথাগুলোকে সে তার সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করছিল। এমন সময় কান্না করতে করতে সেখানে চঞ্চল চৌধুরী আসে, আর তখন তার মা তার কাছে ডাকে। এরপর সে তার মায়ের কাছে কি বলে, মা, কেন জানি আমার খুব একা একা লাগে। তখন তার মা তাকে আদর করতে করতে বুকে জড়িয়ে নেয়। ঠিক তখনই চঞ্চল চৌধুরী তার মাকে ছাদ থেকে ফেলে দেয়, আর এতে তার মা খুব নৃশংসভাবে মারা যায়। আর এরপরই চঞ্চল চৌধুরীর ঘুম ভাঙে, অর্থাৎ সে এতক্ষণ এর সবকিছুই স্বপ্নে দেখেছে। সে একসময় খুবই বিচক্ষণ গোয়েন্দা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো এক অদ্ভুত দুর্ঘটনায় সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তবে সে এখনও কেস সলভ করে, আর সেটাও স্বপ্ন দেখে। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? সত্যি তাই। আজকের এই মুভির পুরো কাহিনীটা আপনাকে বড় ধরনের ধামাকা দিতে যাচ্ছে। পরের দৃশ্যে আমরা 15 দিন আগের ঘটনা দেখতে পারি। তখন চঞ্চল চৌধুরী সম্পূর্ণ সুস্থ ছিল। এই গল্পে তার নাম ছিল রুমি। তার মায়ের কাছে রুমি নামক বইটা এতটাই পছন্দ ছিল যে তার আদরের সন্তানের নামও রুমি রেখেছে। এরপর আমাদেরকে ধনী ব্যবসায়ী আব্দুল মতিনের পরিবার দেখানো হয়, যেখানে আব্দুল মতিন তার স্ত্রী, ছেলের বউ আর নাতি নাতনিদের নিয়ে বেশ সুখী দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই মতিনের 5 বছরের নাতনি ইশরাত মতিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ঠিক এর পরের দিন কেউ 5 কোটি টাকা মুক্তিপঞ্চে একটি চিঠি পাঠায়। আব্দুল মতিন তখন নাতনির জীবনের কথা ভেবে পুলিশকে না জানিয়েই 5 কোটি টাকা জোগাড় করে ফেলে। কিন্তু টাকা দেওয়ার একদিন আগেই বুড়িগঙ্গায় ইশরাতের মৃতদেহ উদ্ধার হয়। এরপর কেস তদন্তের জন্য চলে যায় সিআইবি, অর্থাৎ একটি ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে। আর এই সিআইবি ব্রাঞ্চের একজন সিনিয়র অফিসার ছিলেন খন্দকার রুমি। এই রুমি তার কেসের সমাধান মাওলানা জালালউদ্দিন রুমির কবিতা থেকে করে থাকে। আর এই জালালউদ্দিন রুমির নাম থেকেই তার মা তার নাম রুমি রেখেছে। রুমির ধারণা এই কেসের দোষী বাহিরের কেউ না, পরিবারের মধ্যে আছে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ডিটেকটিভ আরিয়ান জানায় তাদের পরিবারের একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক, তাই পরিবারের কেউ হতে পারে না। আর চিঠির লেখাটা পরিবারে কারোর সাথে ম্যাচ করেনি। সেই সাথে হাতের লেখাটা তেমন সুন্দর না, হয়তো কোনো গরিব শ্রেণীর লোক করেছে। তাই আরিয়ানের ধারণা দারোয়ান নয়তো কাছের লোক এই কাজটা করেছে। কিন্তু রুমির ধারণা এই কাজটা পরিবারের কেউই করেছে। যাই হোক, এরপর সিআইবি ব্রাঞ্চের ডিরেক্টর আশরাফ খান এই কেসের দায়িত্ব রুমিকে দেয়, আর তার সহযোগী হিসেবে দায়িত্ব পায় ঈশা। কাজ বুঝে নিয়ে রুমি আশরাফ খানের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে এবং তার মায়ের মৃত্যুর সঠিক তদন্ত রিপোর্ট চায়। তখন ডিরেক্টর আশরাফ খান জানায়, তোমার মায়ের মৃত্যুর ঘটনাটা একটা দুর্ঘটনা, আর এটা তুমি যতবারই পুনরাবৃত্তি করবে ফল একই আসবে। কিন্তু রুমির মন সেটা মানে না। এরপর আমরা রুমি আর ঈশাকে দেখতে পারি। তারা তাদের ইনভেস্টিগেশনের জন্য আব্দুল মতিনের পুরো পরিবারকে ডাকে। জিজ্ঞাসাবাদ করে ঈশা কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না। তবে তারপর রুমি আলাদা আলাদা করে একে একে সবাইকে চা খাওয়ার জন্য চায়ের দোকানে ডাকে। আর চা খাওয়ার পর তার কাছে খুচরো টাকা নেই বলে তাদেরকে চায়ের দাম দিতে বলে। আর তখন সে সবাইকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে, আর খেয়াল করে দেখে সবাই মানিব্যাগ বের করা এবং রাখার জন্য ডান হাত ব্যবহার করলেও মতিনের মেজ ছেলে ডান হাত দিয়ে ডান পকেট থেকে মানিব্যাগ বের করে এবং বাম হাত দিয়ে বাম পকেটে রাখে। অর্থাৎ সে হলো দুহাতি, সে দুহাত দিয়েই সমানভাবে কাজ করতে পারে। তাই রুমি এই পর্যবেক্ষণ শেষ করে ঈশাকে জানায় চিঠিটা মূলত আব্দুল মতিনের মেজ ছেলে তার বাম হাত দিয়ে লিখেছে, যাতে তার হাতের লেখা ম্যাচ না হয়। আর ঈশা তখন রুমির এত সুন্দরভাবে কেসের সমাধান দেখে খুবই খুশি হয় এবং স্যারকে তার জন্মদিনের দাওয়াত দেয়। সে জানায়, পরশুদিন আমার জন্মদিন, তো তাই আমার বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে পার্টির আয়োজন করেছি, আপনি আসলে খুবই খুশি হব। রুমি তখন রাজি হয়। এরপর দেখা যায় আব্দুল মতিনের মেজ ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, আর সে সবকিছু স্বীকার করে নেয়। সে পুলিশকে জানায় সে মূলত জুয়ায় অনেক পরিমাণে দেনা হয়ে যাওয়ার কারণে এই কাজটা করেছিল। তারপর এক পর্যায়ে ইশরাত তার মায়ের কাছে যাওয়ার জন্য অনেক পরিমাণে কান্নাকাটি শুরু করে, আর তখন সে মুখ চেপে ধরায় ইশরাত মারা যায়। আর এই নিউজটি তখন রুমি টিভিতে দেখছিল, আর তার ছোট ভাইকে বলে, আজকে আমার 2টা খুশির দিন। তখন তোর ছোট ভাই জানতে চায়, একটা তো কেসে জেতার, আরেকটা কি? তখন রুমি বলে,
আজকে আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষটার জন্মদিন। এটা শুনে ছোট ভাই তরিকুল বুঝতে পারে আজকে আম্মাজানের জন্মদিন। তখন রুমি তার মায়ের কথা মনে করে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর তাই তখন তরিকুল বলে, আমার আম্মা মরার আগে একটা কথা বলছিল, যা কিছু হারাইবা তার জন্য দুঃখ করবা না, সেটা তুমি আবার ফেরত পাবা, হয়তো আরেক রূপে, নইলে আরেকভাবে। আর আমার জীবনে তাই ঘটছে। 10 বছর বয়সে যখন আম্মা মারা যায় তখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম। তখন আপনি আমারে আশ্রয় দিলেন। আর আপনি আর আম্মাজান মিলা আমার আম্মার কষ্টটা ভুলাই দিলেন। আর তখন আমরা তাদের কথা থেকে বুঝতে পারি রুমির বয়স যখন 2 বছর তখন তার আব্বা আম্মার ডিভোর্স হয়েছিল। আর তারপর থেকে রুমির মা রুমিকে নিয়ে তার নানা বাড়িতে থাকতো। রুমির নানা নানি আম্মা সবাই তাকে অনেক আদর করত। আর এসব মনে করে রুমি আর তরিকুল কান্না করে। পরের দিন রুমি যখন কাজে আসে তখন তাকে আরিয়ান কংগ্রেচুলেশন জানায়। আর এরপর সে রুমিকে খোঁচা দিয়ে বলে, তুমি চেষ্টা করলেও সাফল্যের আসল মুকুটটা এখনো পড়তে পারোনি, কারণ এখনো তুমি তোমার সবচেয়ে প্রিয় মানুষটিকে হত্যার কেস সলভ করতে পারোনি। আসলে আরিয়ান আর রুমির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আরিয়ান সবসময় রুমিকে হিংসা করত, তাই সে রুমিকে বিভ্রান্ত করার জন্য না ধরে কথা বলতে থাকে। রুমি তখন এক পর্যায়ে খেপে যায় আর তার কলার চেপে ধরে। আর এরপর সেখানে একজন লোক চলে আসে, রুমি চলে আসে। এদিকে আমরা দেখি রুমির বাড়ির আশেপাশে একটা কালো হুডি পরা লোক ঘোরাঘুরি করছিল। বিষয়টা তরিকুল খেয়াল করে, তবে তার কাছে খুব একটু সন্দেহজনক লাগে না। আর এদিকে রুমি ঈশার দাওয়াত করে সে রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ঈশা সেখানে একাই বসে আছে। আসলে ঈশা সেখানে শুধুমাত্র রুমিকে ডেকেছিল, কারণ সে রুমিকে খুব পছন্দ করত। তাই আজকে সে তার সাথে কিছুটা নিরিবিলি সময় আর ভালোবাসার কথা জানাতে রেস্টুরেন্টে ডেকেছে। রুমি তখন জানায়, তোমাকে শাড়িতে বেশ সুন্দর লাগছে। তখন ঈশা তাকে তার ভালোবাসার কথা বলতে শুরু করে। হয়তো রুমির হয়তো সম্মতি আছে, তবে সে তখন বেশ ইতস্তত করছিল। তাই একটু জরুরি কাজের কথা বলে সেখান থেকে চলে আসে। এরপর সে যখন গ্যারেজে গাড়ির কাছে আসে তখন সে তার গাড়ির উপর একটা চিঠি দেখতে পায়। চিঠিতে একটা ঠিকানা দেওয়া ছিল, আর সেখানে লেখা ছিল তার মায়ের মৃত্যুর রহস্য জানতে চাইলে এই ঠিকানায় দেখা করতে। সেখানে সময় দেওয়া ছিল। রুমি তখন সিসিটিভি ফুটেজেও কাউকে শনাক্ত করতে পারে না, তাই সে বাধ্য হয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় রাস্তার মধ্যে একটা বাচ্চা ছেলেকে দড়িতে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে সে ছেলেটিকে বাঁচাতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তখন গাড়িটির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টের পর থেকে মূলত রুমি চিরদিনের জন্য অন্ধ হয়ে যায়। আর এরপর ঘটনা বর্তমানে চলে আসছে। অসুস্থ অবস্থায় অফিসে যেতে না পেরে রুমি বেশিরভাগ সময়ই কাটাতো বিছানায়। আর এরপর সে নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুরু করে। রুমি পরপর 3 দিন একই দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় একটি সুন্দরী মেয়ে নৌকার উপর ক্লাসিক্যাল ড্যান্স করছে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই একটা ভয়ানক চেহারার মহিলা এসে সে মেয়েকে মেরে ফেলে। আর এরকম দুঃস্বপ্ন বারবার দেখে সে তার অ্যাসিস্ট্যান্ট ঈশাকে তার বাসায় ডাকে। আর ঈশা কিন্তু স্বপ্নের কথা বলে। আর এর মধ্যেই ঈশার কাছে একটা কল আসে, আর তার মোবাইলে একটি কেসের ডিটেলস পাঠানো হয়। ঈশা তখন অবাক হয়ে রুমের দিকে তাকিয়ে থাকে, কারণ রুমির বর্ণনা করার স্বপ্নের সাথে এই কেসের খুন হওয়া মেয়েটার অনেক মিল পাওয়া যায়। কারণ রুমির স্বপ্নে দেখা মেয়েটির বামগালে জন্মদাগ রয়েছে, ঠিক তেমনই ঈশার কাছে যে কেসের ডিটেলস পাঠানো হয়েছে সেই কেসের খুন হওয়া মেয়েটার গালেও জন্মদাগ রয়েছে। আর রুমির স্বপ্নে সেই মেয়েটিও ক্লাসিক্যাল ড্যান্স করত, আর কেসের এই মেয়েটি নেহা আক্তারও ক্লাসিক্যাল ড্যান্স করত। অর্থাৎ রুমি যে মেয়েটিকে 3 দিন ধরে স্বপ্নে দেখছে সেই মেয়েটি হচ্ছে নেহা আক্তার, যে বিশিষ্ট ব্যবসায়ী রশিদ আক্তারের একমাত্র মেয়ে। নেহা মূলত আমেরিকা থেকে 4 বছর আগে দেশে এসেছে। তার বয়স 21 বছর। নেহার মরহুম বাবার সাথে আইজি অফিসারের সুসম্পর্ক ছিল, তাই এই কেসটির সমাধান খুব তাড়াতাড়ি করতে হবে। আর রুমি যেহেতু অন্ধ, তাই সিআইডি অফিসার এই কেসটার দায়িত্ব আরিয়ানকে দেয়। আর আরিয়ানকে সাহায্য করার দায়িত্ব পায় ঈশা। মূলত নেহাকে বাথরুমে ডুবিয়ে হত্যা করা হয়েছে, আর তার শরীরে ঘুমের ওষুধ পাওয়া গেছে। সিআইবি টিম নেহার বাসা থেকে ফিঙ্গারপ্রিন্ট নিলে তাতে শুধু নেহা আক্তার এবং তার বাড়ির কাজের মহিলার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। এরপর ঈশা নেহার মা সোনিয়া আক্তারের সাথে দেখা করে, আর কথাগুলো জানতে পারে কিছুদিন আগে নেহার উশৃঙ্খল জীবনযাপনের জন্য সে নেহাকে বাধা দেয়, এবং এতে নেহার সাথে তার অনেক ঝগড়াঝাটি হয়। আর তখন থেকে নেহা আলাদা বাসায় থাকতে শুরু করে। আর এসব শুনে রুমি তার গত রাতের স্বপ্নের কথা বলে, যেখানে রুমি একটা বিশাল বড় চায়ের কাপের উপর দাঁড়িয়ে আছে, আর উপর থেকে তার শরীরে গরম চা ঢেলে দিচ্ছে। আর এই গরম চায়ের কারণে তার শরীর, চামড়া, মাংস গলে গলে পড়ছে। আর এরপর ঈশাকে বলে নিহার পাশের প্রত্যেকটি চায়ের কাপকে যেন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়, কারণ তার মনে হচ্ছে তার দেখা স্বপ্নের সাথে নিহার এই কেসের কোনো না কোনো সম্পর্ক আছে। এমনটা শুনে ঈশা রুমির কথা মতো কাজ করে এবং নিহার বাসার চায়ের কাপগুলো ফরেন্সিক ল্যাবে পাঠায়। আর তখন তারা একটি কাপে বসির নামের একজনের ফিঙ্গারপ্রিন্ট পায়। এই বসির হচ্ছে নিহার চাচা, তাই তারা প্রাথমিকভাবে বসিরকে সন্দেহ করে। আর এরপর আরিয়ান ঈশাকে নিহার মায়ের সাথে কথা বলতে বলে, আর তার কাছে জানতে চায় তুমি এত কিছু থাকতে চায়ের কাপকে কেন বেছে নিলে। তখন ঈশা জানায়
রুমি স্যারের সাথে থাকতে থাকতে আমার ব্রেনটাও পরিষ্কার হয়ে গেছে, তাই বুঝতে পেরেছি। রুমির প্রশংসা শুনে আরিয়ান অনেকটাই হিংসা করে। এরপর এসে নিহার মায়ের কাছে বসিরের ব্যাপারে জানতে চাইলে সে জানায় বসির অনেক খারাপ একটা মানুষ। তার স্বামী মারা যাওয়ার পর থেকে বসির নাকি তাদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে অনেক ঝামেলা করেছে। বসির কিছুদিন আগেও 10 লাখ টাকার জন্য তাকে থ্রেট দিয়েছে। তারপর সে জানায় বসির তাকে মাঝে মাঝে খারাপ মেসেজ দেয় আর তাকে খারাপভাবে দেখতে চায় এবং তার সাথে অসভ্য কাজ করতে চায়। আর এরপর সে ঈশার কাছে বসিরের করা আজেবাজে মেসেজও দেখায়। তারপর নিহার মা সুনিয়া আক্তার ঈশার কাছে কান্নাকাটি করে আর তার মেয়ে হত্যার বিচার চায়। এরপর আমরা বসিরকে দেখতে পারি, সে তখন তার বাসাতে ছিল। ঠিক ওই সময় তার কাছে একটা জরুরি কল আসে আর সে তখন জানতে পারে সিআইবি অফিসার আসছে। তাই সে তাড়াতাড়ি তার ল্যাপটপ এবং ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিআইবি টিম বসিরের বাসায় আসে আর তখন তারা সেখানে এসে শুধুমাত্র বসিরের একটা ল্যাপটপ উদ্ধার করতে পারে। পরের সিনেমা দেখতে পাই সিআইবি ডিপার্টমেন্ট রুমির জন্য সংবর্ধনার আয়োজন করেছে। সেখানে রুমির এতদিনের কাজের অনেক প্রশংসা এবং সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সবাই রুমিকে নানান রকম গিফট দেয়। ঈশা তখন রুমিকে একটা টাইম বলা ঘড়ি উপহার দেয়। আর এরপর আরিয়ান রুমির জন্য সিআইবি ড্রেস পরা একটা পুতুল উপহার হিসাবে আনে, যে পুতুলটির চোখে ছিল অন্ধের চশমা আর তার হাতে ছিল বন্দুকের বদলে লাঠি, অর্থাৎ অন্ধত্বের লাঠি। মূলত আরিয়ান রুমিকে অপমান করার জন্যই এই পুতুলটি গিফট করে। তবু রুমি হাসিমুখে উপহারটি নিয়ে নেয়। পরের দিন রুমি আবার একটি স্বপ্ন দেখে আর এবারের স্বপ্নে সে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু বাসের সামনে টেমপ্লেটে লেখা ছিল স্টিকদা। অথচ বাস্তবে তার বাড়ির নেমপ্লেটে তার নানির নাম লেখা ছিল, কিন্তু স্বপ্নে সে দেখে স্টিকদা। তারপর সে যখন বাসার ভেতরে ঢুকে তখন সে পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন ছবি দেখতে পারে, কিন্তু সেই ছবিগুলোর প্রত্যেকটি মানুষের চেহারা ছিল অস্পষ্ট। শুধুমাত্র সেখানে রুমির মেয়ের ছবিটা ছিল স্পষ্ট। এরপর রুমি বাসা থেকে বের হতে গেলে দরজা বন্ধ হয়ে যায় এবং পুরো ঘর ধোয়া দিয়ে ভরে যায়। রুমি তখন ধরবন্দে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। তারপর শিষ্যার কাছে এসে পুরো স্বপ্নের কথা জানায় আর জানায় হয়তো নিহা নয়তো তার খুনি কেউ না কেউ মাদকাসক্ত ছিল। আর এইটাই শিশাকে খুঁজে বের করতে বলে। আর যেখানে রুমি এবং ঈশা বসে কথা বলছিল তখন একটু দূরে কালো হুডি পরা সেই লোকটা দাঁড়িয়েছিল আর সে তাদের উপর নজর রাখছিল। এরপর ঈশা নিহার মা অর্থাৎ সোনির সাথে আবারও দেখা করে আর তখন সে নিহার বিষয়ে জানতে চাইলে জানায় নিহার ড্রাগ অ্যাডিক্টেড ছিল। সে সবসময় নিহাকে নেশা করতে মানা করত আর তাই এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। তখন সোনি আরও জানায় নিহার অর্ণব নামে একটা বন্ধু ছিল, সে নিহাকে অনেক পছন্দ করত। সে সবসময় নিহার ভালো চাইতো, কিন্তু নিহা অর্ণবকে সহ্য করতে পারত না, কারণ নিহা ভালোবাসত সজীব নামের একটা ছেলেকে আর সজীব নিজেও ছিল ড্রাগ অ্যাডিক্টেড। এরপর ঈশা নিহার সে বন্ধু অর্ণবের সাথে দেখা করে। তখন অর্ণব জানায় সে নিহাকে অনেক পছন্দ করত, কিন্তু নিহা সজীব নামের একটা উশৃঙ্খল ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় আর নিহা হত্যার পর সজীব গ্রামে চলে যায়। এরপর আমরা দেখি রুমি তরিকুলকে নিয়ে বসিরকে খোঁজার জন্য তার অফিসে যায়, কিন্তু তারা সেখানে বসিরকে পায় না। তবে বসিরের অফিসের দারোয়ানের কাছ থেকে জানতে পারে নিহা মাঝে মাঝেই বসিরের অফিসে আসত। এরপর তারা বাসার দিকে আসে আর এই ফাঁকে কালো হুডি পরা সে লোকটি রুমির বাসায় ঢোকে আর তার মদের বোতলে কিছু একটা মিশিয়ে চলে যায়। এরপর রুমি আর তরিকুল বাসায় আসে আর তখন রুমি মদ খেতে চাইলে তরিকুল রুমিকে গ্লাসে হুস্কি ঢেলে দিয়ে সেখান থেকে চলে যায়। রুমি তারপর যখনই মদ খেতে যাচ্ছিল তখনই তার কিছু একটা সন্দেহ হয়। তারপর সে মদের গ্লাসটা ফেলে যায় আর এরপর সেই হুইস্কির বোতলগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে সায়েন্টিস্ট জানায় রুমির মদের বোতলে সায়ানাইড মেশানো ছিল। যদি রুমি অল্প পরিমাণও তা খেত তাহলে সে সাথে সাথে মারা যেত। সায়েন্টিস্ট আরও জানায় সায়ানাইড যদি মদে মেশানো হয় তবে মদের স্বাদ এবং গন্ধের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র হুইস্কির রং গাঢ় হয়। এটা শুনে ঈশা খুবই অবাক হয়ে যাওয়ার ভাবতে থাকে রুমি যেহেতু অন্ধ তাহলে মদের রং গাঢ় নাকি হালকা সেটা সে কীভাবে বুঝল। এরপর ঈশা রুমির বাসায় আসে আর রুমিকে সব কিছু জানায়। সেই সাথে সেটাও জানায় সিসিটিভি ক্যামেরা চেক করে তারা ব্ল্যাক হুডি পরা একটা লোককে ভেতরে আসতে দেখেছে, কিন্তু চেহারা দেখা যায়নি। তখন তরিকুল বলে সে নিজেও কয়েকবার ওই লোককে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তখন রুবি বলে তার ধারণা তাকে যারা হত্যা করতে চাইছে তারাই তার মাকে হত্যা করেছে। এরপর আমরা বসিরকে দেখতে পাই সে জঙ্গলের ভেতর একটা বাড়িতে লুকিয়ে আছে। সে সেখানে একটা মারাত্মক বাজে কাজ করে। অন্যদিকে সিআইবি অফিসার বসিরের ল্যাপটপের পাসওয়ার্ড ট্যাগ করতে সক্ষম হয়। তারা তখন বসিরের সমস্ত ডেটা দেখে ফেলে আর আরিয়ান তখন ল্যাপটপ নিয়ে ঈশাকে দেখায় আর জানায় বসির পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, কারণ তার ল্যাপটপে তখন অনেক প্রন ভিডিও ছিল। আর সব থেকে অবাক করে বিষয় হলো নিহা এবং তার বয়ফ্রেন্ড সজীবের একটা প্রন ভিডিও বসিরের ল্যাপটপে আছে। এটা দেখে ঈশা একদমই অবাক হয়। এরপর আমরা দেখি রুমি টেবিলে বই খুলে বসে আছে। তরিকুল তখন জানতে চাই ভাই কী করছেন। তখন রুমি জানায় কখনো তো বই পড়তে পারবো না, তাই অনুভব করছি।
এরপর আমরা দেখি রুমি আর আরিয়ান সিআইবি ডিটেক্টরের সাথে দেখা করে, আর আরিয়ানের সকল কথা শুনে ডিটেক্টর তাড়াতাড়ি বসির আর সুজীবকে ধরে আনতে বলে। তারপর ঈশা রুমের নিরাপত্তার জন্য ডিরেক্টরকে জানায়, আর তখন সে আরিয়ানকে রুমির বাড়ির সামনে 3 জন অফিসারকে নিয়োগ দিতে বলে। আর তখনই তরিকুল ঈশাকে মেসেজ করে তাড়াতাড়ি আসতে বলে। এরপর আমরা দেখি রুমি আবারও একটি স্বপ্ন দেখে। এবারের স্বপ্নে সে দেখতে পায় তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে আরিয়ান এবং ঈশা খুব ঘনিষ্ঠভাবে রোমান্স করছে। তাদের রোমান্সের তীব্রতা ছিল এতটাই প্রখর যা দেখে রুমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর তাকে বেঁধে ঈশা আর আরিয়ান নোংরাভাবে মিলিত হচ্ছে। এরপর সকালে রুমি ঈশাকে তার স্বপ্নের কথা বলে। সে ঈশাকে জানায় এই স্বপ্নের মানে হলো বিশ্বাসঘাতকতা, যা হয়তো নিহা হত্যার মামলার সাথে সম্পর্কযুক্ত। তাই তুমি আবারও নিহা, অর্ণব আর সজীবের বিষয়ে বিস্তারিত জানাও। এটা শোনার পর নিহা আবারও ঈশার বন্ধু অর্ণবের সাথে দেখা করে। ঈশা তখন অর্ণবকে নিহা এবং সজীবের প্রণবিটের কথা জানায়। তখন অর্ণব নিহা আর সজীবের প্রণবিটের কথা শুনে মোটেই অবাক হয় না। তাই ঈশা এর কারণ জানতে চাইলে অর্ণব বলে সে আগেও নিহা আর সজীবকে ঘনিষ্ঠ হতে দেখেছে। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা দেখি অর্ণব আর ঈশা মাঝে মাঝেই কলেজের ট্রিপে রোমান্স করত, যা দেখে অর্ণব খুবই কষ্ট পেত। শুধু তাই না, নেহা সজীব মাঝে মাঝে কলেজ ফাঁকিতে একসাথে নেশা করত। অর্ণব তখন তাকে কলেজে নিয়ে যেতে চাইত, কিন্তু এতে সজীব তাকে মারধর করত। তবু অর্ণব তার পিছু ছাড়তে পারেনি, সে নেহাকে অনেক ভালোবাসত। পরের দৃশ্যে আমরা দেখি যে 3 জন অফিসারকে রুমির অফিসে নিরাপত্তার জন্য পাঠানো হয়েছিল তাদেরকে আরিয়ান পাঠিয়ে দেয় সজীবের গ্রামের বাড়িতে, আর জানায় তোমরা 24 ঘন্টার মধ্যে সজীবকে ধরে তারপর রুমির বাসায় নিরাপত্তার জন্য থাকবে। তাই তারা 3 জনই সজীবকে ধরার জন্য গ্রামে আসে, কিন্তু তারা সজীবকে পায় না। সজীব বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে যায়, আর আমরা দেখি নিহা সজীবকে নিয়ে তার চাচা বসির অফিসে আসে। নিহা সজীব দুজনে যেহেতু নেশা করতো, তাই নেশার থেকে জোগাড় করার জন্য তারা বসিরের কাছে এসেছে। মূলত এই বসিরের অ্যাডাল্ট ফিল্মের একটা ব্যবসা আছে। সে মেয়েদেরকে টাকার বিনিময়ে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে, আর ভিডিও বানিয়ে সেগুলো ইন্টারনেটে আপলোড এবং সিডি হিসেবে বিক্রি করে টাকা ইনকাম করত। আর তাই সে বাকিদের মতো ভাতিজা নেহা এবং সজীবকে একটা প্রণ ভিডিও বানানোর জন্য অনেক টাকার অফার করে। সেই সাথে সে আরও জানায় নেহা এবং সজীবের ভিডিওটা সে এই ক্যান্টিতে ব্লক করে রাখবে, তাই তাদের ভিডিও বাংলাদেশ থেকে দেখা যাবে না। আর এই জন্য সে তাদেরকে কন্ট্যাক্ট পেপারও দেয়। তারপর নেহা এবং সজীব সেই কন্ট্যাক্ট পেপারে সাইন করে। মূলত নেহার মা সোনিয়া আক্তার নেহার নেশা করার কথাটা জানার পর নেহার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, তাই সে নেশা করার জন্য আর কোনো টাকা পেত না। আর এই জন্যই নিহার সজীব এই ভিডিও বানাতে রাজি হয়ে যায়। অন্যদিকে রুমির বাড়ি ফাঁকা থাকায় সে কালো হুডি পরা লোকটি রুমির বাড়িতে প্রবেশ করে, কিন্তু তখন তরিকুল তাকে দেখে ফেলে আর লাঠি হাতে লুকিয়ে পড়ে। যে লোকটি সিঁড়ি দিয়ে উঠতে যাবে ঠিক তখনই তাকে পেছন থেকে মাথায় আঘাত করে। মাথায় আঘাত পেয়ে লোকটি তখন পড়ে যায়। এরপর তরিকুল লোকটাকে সোজা করে দেখতেই একদমই চমকে যায়। কে এই লোক যাকে দেখে তরিকুল এতটা অবাক হচ্ছে? সেটি এই মুভির সেরা টুইস্ট, যা আপনারা মুভির একদম শেষ দৃশ্যে বুঝতে পারবেন। যাই হোক, সেই সুযোগে লোকটি তখন তরিকুলের উপর হামলা করে, আর তরিকুল তখন অনেকভাবে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেই লোকটি তার গলা টিপে মেরে ফেলে। ওইদিকে আমরা দেখতে পাই সজীব চাদর মুড়ি দিয়ে অর্ণবীর রুমে আসে। মূলত অর্ণবী পুলিশ আসার বিষয়টা সজীবকে জানিয়ে দিয়েছিল, আর এই জন্য গা ঢাকা দেওয়ার জন্য সজীব অর্ণবের কাছে আসে। এর মধ্যে রুমি আরেকটি স্বপ্ন দেখে। সে দেখে রাস্তার মধ্যে একটি 5 বছরের শিশুর মৃতদেহ পড়ে আছে, আর সেখানে রুমির মা কুকুর নিয়ে আসে, আর সেই কুকুরটি শিশুটির লাশ কামড়ে কামড়ে খাচ্ছে। আসলে শিশুটি হচ্ছে রুমি নিজেই। পরের দিন সকালে ঈশা আরিয়ানের কাছে যায়, আর আরিয়ানের মুখে থুতু দেয়, কারণ আরিয়ান রুমির বাড়ির সিকিউরিটি অফিসারদেরকে সজীব বাড়িতে গ্রামে পাঠিয়েছিল, আর এই জন্যই কালো খুঁটি পরা লোকটি পাশে ঢুকে তরিকুলকে হত্যা করতে পেরেছে। এরপর আমরা দেখি নেহা ওই একটা প্রণ ভিডিও করার পর নতুন করে আর কোনো ভিডিও করতে চাইতো না, আর তাই তখন বসির তাকে ওই ভিডিওটা লিক করে দেওয়ার হুমকি দেয়, আর এভাবেই তাকে দিয়ে একের পর এক ভিডিও করায়। আর এই জন্য মূলত সজীব আর অর্ণব এক হয়েছে, আর তাদের এখন একটি চাওয়া তারা বসিরকে মেরে ফেলবে। আর এদিকে আমরা দেখতে পারি বসিরের সাথে কেউ একজন তার বাসায় দেখা করতে এসেছে। অন্যদিকে ঈশা যে আরিয়ানের মুখে থুতু দিয়েছে এই জন্য সে অফিসিয়ালি কমপ্লেন করতে চেয়েছিল, কিন্তু ডিরেক্টর তাকে রিকোয়েস্ট করে কমপ্লেন না করার জন্য। বিনিময়ে আরিয়ান শর্ত দেয় যে ঈশাকে তার কাছে মাপ চাইতে হবে এবং নিহার কেস থেকে অব্যাহতি নিতে হবে। তখন ঈশা বাধ্য হয়ে রাজি হয়ে যায় আর আরিয়ানের কাছে গিয়ে সরি বলে। অন্যদিকে আমরা দেখতে পাই সজীব দা হাতে নিয়ে অর্ণবকে সাথে করে বসিরের গোপন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অর্ণব সজীবকে এই বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে এই বাড়িতেই বসির তাদের প্রণ ভিডিও বানিয়েছিল, কারণ এই বাড়িটা জঙ্গলের গভীরে হওয়ায় কেউ এই বাড়ির কথা জানে না। তারপর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখে কেউ একজন বসিরকে তাদের পৌঁছানোর পূর্বেই মেরে ফেলেছে। ঠিক যেভাবে নিহাকে বাথরুমে ডুবে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই বসিরকে মারা হয়েছে। তারপর তারা দুজনে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রুমি আর ঈশা কথা বলছিল। রুমির ধারণা নেহা গর্ভাবস্থায় থাকাকালীন তার মা নেশা করত, তাই নেহাও নেশাগ্রস্ত হয়েছে, কিন্তু এসে বলে সোনিয়াকে দেখে এমনটা মনে হয় না। তাই আসল সত্যিটা কি সেটা জানতে রুমি আর ঈশা সোনিয়ার সাথে দেখা করে। রুমি কৌশলে জেনে নেয় সোনিয়ার বাড়ি ময়মনসিংহ।
রুমি ঈশাকে আগেই বলে রেখেছিল নিহার ছোটবেলার কিছু ছবি কৌশলে নেওয়ার জন্য। তাই নিহা জানায় আমাদের আইজি স্যার নিহার স্মৃতিচারণে একটা অনুষ্ঠানের আয়োজন করবে। তাই নিহার ছোটবেলা থেকে শুরু করে সকল ছবি দিতে। এমনটা শুনে সোনিয়া আক্তার নিহার ছোটবেলার ছবি নিয়ে আসে, কিন্তু সোনিয়া ঈশাকে নিহার 5 বছরের আগের কোনো ছবি দিতে পারে না। তখন কথায় কথায় এক ফাঁকে সোনিয়া বলে ফেলে নিহার ছোটবেলায় প্যারালাইটিক পোলিও ছিল, আর তাই তার চিকিৎসার জন্য 5 বছরের নিহাকে নিয়ে তারা আমেরিকায় চলে যায়। আর এরপর নিহা সুস্থ হলে তারা আবার দেশে ফিরে আসে। নিহার মায়ের এই কথাগুলো শোনার পর রুমির খটকা লাগে, কারণ নিহা ক্লাসিক্যাল ড্যান্স করত। তাই যদি তার সত্যি প্যারালাইটিক পোলিও হতো তাহলে সে কখনোই ক্লাসিক্যাল ড্যান্স করতে পারতো না। এরপর রুমি তার স্বপ্নের কথা ভাবে, যেখানে তার মা লাস্টিকে কুকুর দিয়ে খাওয়ায়। এইসব ভেবে তার মাথায় একটা বুদ্ধি আসে। তাই শিশাকে বলে ময়মনসিংহের রিহ্যাব সেন্টারগুলোতে খোঁজ নেওয়ার জন্য, আর বের করার জন্য সেখানে স্টিগদা আক্তার নামের কেউ ভর্তি হয়েছিল কিনা। অন্যদিকে সচিবারণ্য পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধরে ফেলে, আর তাদেরকে সিআইবি অফিসে নিয়ে আসা হয়। সেখানে তাদের দুজনকে প্রচুর মারধর করা হয়। মার খেয়ে সচিব আরিয়ানের কাছে সব সত্যি বলে দেয়, আর জানায় তারা মূলত টাকার জন্য প্রন ভিডিও বানিয়েছিল। তারা বসিরকে নেয়ার খুনি মনে করত, আর এই জন্য তারা বসিরকে খুন করার জন্য গিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই বসির মারা গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ময়মনসিংহের একটা রিহাব সেন্টারে স্টিগদা আলম নামের একটা মহিলার রেকর্ড পাওয়া যায়। সেখানে ঈশা এবং রুমি গিয়ে পুরনো অ্যালবামে নিহা এবং তার আসল মা স্টিগদা আলমের ছবি দেখতে পায়। আর তখন পরিষ্কার হয়ে যায় যে এই সোনিয়া আক্তার নিহার আসল মা না, নিহার আসল মা হচ্ছে স্টিগদা। এসব বুঝতে পেরে রুমি শিওর হয় এই সোনিয়া মূলত এই খুনের সাথে যুক্ত। তাই শিশাকে অর্ডার করে সোনিয়াকে গ্রেপ্তার করতে, আর জানিয়ে দেয় ওনার জবানবন্দি নিলেই এখন সত্যিটা বের হয়ে আসবে। এরপর সিআইবি অফিসার সোনিয়াকে গ্রেপ্তার করে, আর আরিয়ান সোনিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন সোনিয়া সব কথা বলতে শুরু করে। আসলেই সোনিয়া আক্তার মূলত সম্পত্তির লোভে 30 বছরের বড় ব্যবসায়ী রুশেদ আক্তারকে বিয়ে করে। তাদের সংসারে না ছিল কোনো দাম্পত্য সুখ, না ছিল মানসিক শান্তি। শুধুমাত্র সোনিয়া ভোগবিলাসিকতার জন্য এই বৃদ্ধকে বিয়ে করেছে। কিন্তু যখন সে বুঝতে পারে যদি তাদের কোনো সন্তান না হয় তাহলে সোনিয়া এই সম্পত্তির কিছুই পাবে না, তখন সে তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যায় এবং সে একটি সন্তানের জন্ম দেয়। আর তার আসল মেয়েটির নাম ছিল নিহা, কিন্তু তার আসল সন্তানটি অসুস্থ হয়ে জন্ম নেয়, যার কারণে অসুস্থ সন্তানের প্রতি তার কোনো ভালোবাসা ছিল না। মূলত সে যেহেতু সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য সন্তান জন্ম দিয়েছে, তাই তার সন্তানের প্রতি তেমন কোনো মায়াও ছিল না। তাই সে তার সন্তানকে নানাভাবে অবহেলা করতে থাকে। আর এই বিষয়টি যখন রশিদ সাহেব বুঝতে পারে, তখন তার সব সম্পত্তি তার মেয়ের নামে উইল করে দেয়। যেগুলো বলা ছিল 21 বছরের আগে তার সব সম্পত্তি তার বাবা মা দেখাশোনা করবে, আর যখনই তার 21 বছর পূর্ণ হবে তখন সব সম্পত্তি তার অধীনে চলে আসবে। আর যদি 21 বছরের মধ্যে নিহা মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি ট্রাস্টে চলে যাবে, অর্থাৎ অনাথ আশ্রমে দান করে দিতে হবে। আর এই বিষয়টি জানার পর সোনিয়া একদমই হতাশ হয়ে পড়ে। কিন্তু কিছুদিন পরই তার হাতে একটা সুযোগ আসে, কারণ উইল করার কিছুদিন পরই রুশেদ মারা যায়, আর সে সাথে তার মেয়ে নিহা আরও অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার সোনিয়াকে জানায় নিহা যে কোনো সময় মারা যেতে পারে। তখন সোনিয়া ভাবে এখন যদি নিহা মারা যায় তাহলে তো সব সম্পত্তি ইতিমখানায় চলে যাবে, আর এই জন্য সে তার আসল মেয়ে নিহাকে বাথরুমে ডুবিয়ে মেরে ফেলে, আর লাশটাকে বাড়ির পেছনে কবর দিয়ে দেয়। এরপর সে গোপনে ময়মনসিংহের উড়িয়া থেকে নকল নিহাকে খুব অল্প টাকায় কিনে আনে। আর এই নিহার বাবা মা মাদকাসক্ত ছিল, তাই তাদের খুব কম টাকায় মেয়েকে বিক্রি করে দেয়। আর তারপর সে নকল নিহাকে নিয়ে আমেরিকা চলে যায়, আর ওখান থেকেই ব্যবসা দেখাশোনা করে। মাঝে মাঝে সে দেশে আসতো, কিন্তু নিহাকে আনতো না। তারপর সে যখন বুঝতে পারে নিহার ছোটবেলার চেহারা একদমই সবাই ভুলে গেছে, তখন সে নিহাকে নিয়ে একেবারে দেশে চলে আসে। কিন্তু দেশে আসার পর নিহা উশৃঙ্খল জীবনযাপনের সাথে জড়িয়ে যায়। আর তখন সোনিয়া নিহাকে বলে নিহার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিতে, কিন্তু নিহা তাতে রাজি হয় না। আর এই নিয়ে তাদের মধ্যে বিভিন্ন ঝামেলা হয়। এরপর সোনিয়া নিহাকে 50 লক্ষ টাকার অফার করলেও নিহা রাজি হয় না। সে তার পুরো সম্পত্তিটাই চায়, কারণ সে মাদকাসক্ত, তাই তার প্রচুর টাকার প্রয়োজন। আর এর মধ্যে সোনিয়া তার দেবর রুশেদের সাথে একটা পরকীয়ার সম্পর্ক করে তোলে, আর সে বসিরকে ব্যবহার করে কৌশলে নিহার প্রন ভিডিও বানায়। আর সে ভিডিওর মাধ্যমে বসিরকে দিয়ে বারবার নিহাকে ব্ল্যাকমেল করায়। কিন্তু কোনো কিছু দিয়ে যখন কাজ হচ্ছিল না, তখন সে বাধ্য হয়ে একদিন নিহার ফ্ল্যাটে আসে, আর তার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। আর তারপর তাকে বাথরুমে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। আর এরপর সে সেখানে তার সমস্ত ফিঙ্গার মুছে বসিরের ব্যবহার করা একটা কাপ রেখে আসে, যাতে করে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট পেয়ে বসিরের পেছনে লাগে। আর নিহাকে মারার আগে সোনিয়া আরও একটা প্ল্যানিং সাজিয়ে রাখে। সে জানতো 21 বছর হওয়ার আগে নিহাকে মেরে ফেললে তার সমস্ত সম্পত্তি একটা ইতিমখানায় চলে যাবে। তাই সে নিহাকে মারার আগে প্ল্যানিং করে নিজেই সেই ইতিমখানাটা কিনে নেয়, যাতে ডোনেট করা সকল অর্থ তার কাছে আসে। আর নিহার মৃত্যুর পর বসির অনেকটা ভয় পেয়ে যায়, কারণ তাকে মূলত সোনিয়াই সিআইবি আসার খবরটা দিয়েছিল, আর এজন্যই সে গোপন বাড়িতে আশ্রয় নেয়। সোনিয়ার ভয় ছিল বসির ধরা পড়ে গেলে সে হয়তো সব কথা পুলিশকে বলে দেবে, তাই সে আবারও বসিরকে পটিয়ে তার গোপন আস্তানার ঠিকানা নেয়।
এবং তার বাড়িতে এসে তাকে প্রথমে ঘুমের ওষুধ মেশানো চা খাইয়ে অজ্ঞান করে, আর এরপর ঠিক একই রকম করে বসিরকে হত্যা করে। যে হোক, নিহার এই কেসটির সমাধান পেয়ে পুরো কৃতিত্ব দেওয়া হয় ঈশাকে, কারণ ঈশাই সোনিয়াকে গ্রেপ্তার করার বিষয়টা মাথায় এনেছিল। আর ঈশার প্রতি সবার এত সম্মান দেখে আরিয়ান আরও রেগে যায়। যাই হোক, এরপর সিআইবি ডিরেক্টর আরিয়ানকে জানায় ইনকোয়ারির টিম রুমির জবানবন্দি নিতে পারে, আর রুমির নেগেটিভ জবানবন্দি আরিয়ানকে বিপদে ফেলতে পারে। তাই ডিরেক্টর আরিয়ানকে বলে সে যেন রুমির সাথে সকল ভুল বুঝাবুঝি ঠিক করে নেয়। তখন আরিয়ান জানায় তার এই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না, সে সবকিছু সামলে নেবে। এরপর আমরা দেখতে পাই আরিয়ান সেই ব্ল্যাক হুডি পরা লোকটাকে নিয়ে রুমির বাসার নিচে আসে, আর সে লোকটাকে বলে এবার যেন সে রুমিকে একেবারেই মেরে ফেলে। এরপর সেই ব্ল্যাক হুডি পরা লোকটি সেখান থেকে সোজা রুমির বাসার নিচে আসে, আর বাসায় ঢোকার পর সেই লোকটি তার মুখের মাস্ক খুলে ফেলে। আর আমরা দেখতে পাই সে হুবহু রুমির মতো দেখতে। তখন সে রুমির কাছে তার পরিচয় দেয়। আসলে মূলত তারা হচ্ছে যমজ ভাই, তাদের বাপ মা একই। এসব বলে সে রুমিকে গালি দেয়। তখন রুমি বলে কি আপনি এখানে, আপনি আসলেন কেমনে? তখন সে লোকটি জানায় সরাসরি আসছে তোর বাড়িতে, আর আমাকে তো পুলিশ তুই ভেবে দাঁড়িয়ে স্যালুট করলো। আর তোর বাড়ির কাজের লোক সুবাহান আর তরিকুলকে আমি মারছি। তরিকুল মূলত এই 2 নম্বর রুমিকে দেখে এভাবে চমকে গিয়েছিল, আর সেই সুযোগে এই তরিকুলকে মেরে দিয়েছে। তারপর সে জানায় তোর মা শুধুমাত্র তোকে নিয়ে বাংলাদেশে ফিরে আসছে। তোর মাটা খুব হারামি, আমার মতো 2 বছরের বাচ্চাকে কিভাবে ফেলে আসলো, আর আসলো তো আসলো রেখে আসলো অত্যাচারী বাবার কাছে। ওই শালা আমারে প্রতিদিন মারতো, কোনো খসটা দিত না। আর এজন্য ছোটবেলা থেকে 2 নাম্বারি করে পড়া হয়েছি। 20 বছর জেল খাটছি তোর ওই মার জন্য। তাই জেলে বসে প্রতিজ্ঞা করছি প্রতিশোধ নেব, নিয়েছি। ছাদের উপর থেকে তোর মমতাময়ী মাকে ধাক্কা দিয়ে ডাইরেক্ট পরপারে পাঠিয়ে দিয়েছি। এসব শুনে রুমি খুবই ক্ষিপ্ত হয়ে যায়, আর অন্ধ চোখে ওর গলা চেপে ধরে। তখন সেও রুমির গলা চেপে ধরে, দুজনের সমানে সমান, কেউ কাউকে ছাড়তে চায় না। এরপর দুজনই ছাড়ে। আর তারপর সে জানায় সেই মূলত রুমির অ্যাক্সিডেন্টটা করেছিল। আর এরপর সে রুমিকে হত্যা করার জন্য বেডরুমে যেতে বলে। আর তখন রুমিও মুসকে এসে তার সাথে বেডরুমে চলে যায়। আর একটু পরই বাসায় ঈশা চলে আসে। ঈশা আসার পর রুমি বেডরুম থেকে বের হয়, আর ঈশাকে জড়িয়ে ধরে। ঈশা তখন শান্তি অনুভব করে, আর রুমিও মনের সুখে সুর তোলে। তারপর হঠাৎ ঈশা সিঁড়িতে রক্তের ছাপ দেখতে পায়, আর এতে সে তখন খুবই অবাক হয়ে যায়, আর ভাবতে থাকে নিশ্চয়ই এখানে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে। আর এদিকে রুমি তখন হাসতে থাকে। আসলে কি সে রুমি, নাকি রুমির যমজ ভাই? এই প্রশ্নের সঠিক উত্তর মিলবে রুমির 2য় সিজনে। এই সিজনটা আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর পরবর্তী সিজন সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন।